ডায়েরির আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বে থাকছে জাতীয় হস্ততাঁত দিবস পালন, রাজ্যের ঐতিহ্যবাহী ক্যায়ের পুজো, শ্রাবণের মনসামঙ্গল সহ নারীদের সাফল্য, কৃষিতে নতুন প্রযুক্তির প্রয়োগ এবং রাজ্যের চা শিল্পের নতুন সম্ভাবনা সহ আরও নানা খবর। রাজ্যের মেয়ে অস্মিতা দে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে প্রথম জুডোতে স্বর্ণপদক এনে দিয়েছে। ভারতের জুডো ইতিহাসে এ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তা বলাই যায়। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে প্রথম জুডোতে স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার অস্মিতা দে। মেয়েদের জুডোর 48 কেজি বিভাগের রোমাঞ্চকর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে 2-1 ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন তিনি। নির্ধারিত সময় শেষে পয়েন্ট 1-1 সমতায় থাকলেও অতিরিক্ত সময়ের গোল্ডেন স্কোরে লেগ ট্যাগল কৌশল ব্যবহার করে একটি নির্ণায়ক ইউকো পয়েন্ট তুলে নিয়ে জয় সুনিশ্চিত করেন অস্মিতা। তারই সাফল্যে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এটা সাউথ থেকে বিলোনিয়ার একটা মেয়ে যেভাবে কমনওয়েলথে ত্রিপুরার একটা বিরাট গর্ব সে এনেছে, সত্যিই আমরা আনন্দিত আজকে, এবং ওনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি ওকে, এবং ওকে দেখে আগামী দিন যেরকম আমাদের দীপা কর্মকারকে দেখে অনেকে মানে কাজ এই আপনার স্পোর্টসে আসার যে একটা ইচ্ছা এবং স্পোর্টসের মধ্যে থেকেও যেভাবে সামনে নাম করা যায় সেটা কিন্তু দীপাকে দেখে মানুষ এতদিন স্পোর্টসে যোগদান করেছে। আজকে এই জুডোতে যেভাবে অস্মিতা দে যে কাজটা করলো কমনওয়েলথে, সেটা দেখে ত্রিপুরার ছেলে মেয়েরাও কিন্তু আরও বেশি উৎসাহিত হবে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মেয়ে অস্মিতার এই ক্রীড়া সফর শুরু হয়েছিল ক্রীড়া পর্ষদের বিলোনিয়া সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে। পরবর্তীতে তিনি ভোপালের খেলো ইন্ডিয়া সেন্টারে দীর্ঘ সময় কঠোর অনুশীলন করেন। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত এই অ্যাথলিট তার এই অবিস্মরণীয় সাফল্য কোচ, বাবা মা, স্বজন এবং রাজ্যবাসীকে উৎসর্গ করেছেন। उधर इतना सपना बड़ा नहीं है कि वो इतना ऊपर जाएंगे करके, तो मेरे पापा हमेशा सपोर्ट करते थे। उसके बीच में मेरे को नी में इंजरी भी हुई थी, तो पापा मेरे लिए दिल्ली आए थे, मेरे लिए दवाई लगाए, सब कुछ मतलब हेल्प किए थे। पापा बहुत सपोर्ट करते थे, मम्मी पापा दोनों ही। मम्मी को कम ही समझ आता है पर पापा मेरे बहुत सपोर्ट करते थे। बट अचानक मेरे पापा ब्रेन स्ट्रोक से डेथ हो गई थी 2025 दिसंबर में। तो उसके बाद मुझे लगा सब कुछ ख़त्म हो गया, मैं कुछ नहीं कर पाऊँगी। बट फिर पापा जाने के 10 दिन बाद मुझे मेरे मम्मी ने ट्रेनिंग में भेज दिया फिर से कि आज मैं अगर तुम्हें रुकाऊंगी तो तुम्हारे पापा सोचेंगे मैं तुम्हारे सपना को आगे बढ़ाने के लिए रुका रही हूँ, तुम चले जाओ। फिर मुझे दिल्ली भेज दिया, फिर मैं अपने हॉस्टल चली गई साई भोपाल में, तो मैं उधर ट्रेनिंग कर। और साई भोपाल ने भी मुझे बहुत मतलब सपोर्ट किया है। थैंक यू सो मच साई, क्योंकि मैं उसमें ही ट्रेनिंग करके इतना आगे बढ़ी हूँ, मेडल ली हूँ। बट जो साई का पहले जो जूडो में या जिस चीज़ में अच्छा था वो सब मतलब पहले जैसा नहीं रहा। बट फिर भी साई बहुत सपोर्टिव है और अच्छा है साई, हमारे जो भोपाल साई है सर। तो अपने फादर की आत्मा को आपने बहुत खुश किया हो, इसलिए आप खुश भी हो जाओ। जी, और मेरे कोच यशपाल सोलंकी को थैंक यू सो मच, उन्होंने मुझे बहुत सपोर्ट किया। और मेरे जो सीनियर विजय यादव है उन्होंने भी मुझे बहुत सपोर्ट किया। और जो मेरे छोटे टाइम के कोच हैं बीना देवनाथ, मेरे डिस्ट्रिक्ट कोच एंड मेरे स्टेट कोच मानिक लाल, प्रणव सर, उन लोगों ने मुझे बहुत सपोर्ट किया है। उन लोगों ने त्रिपुरा से जब मैं उठ के मध्य प्रदेश आई हूँ तभी भी मुझे बहुत सपोर्ट किया है, मतलब कि तुम जीत सकते, तुम्हारे अंदर वो चीज़ है जो किसी में नहीं है, ऐसे करके मेरे कोच बहुत सपोर्ट। অস্মিতার এই ঐতিহাসিক স্বর্ণজয়ের খবরে তার জন্মভূমি বিলোনিয়া সহ গোটা রাজ্যে আনন্দের জোয়ার বইছে। মেয়ের সাফল্যে গর্বিত মা মুন্না দে। ছোটবেলা থেকেই অস্মিতা কঠোর পরিশ্রম করেছে বলে জানান তিনি। আমরা অনেক ছোটবেলা থেকে অনেক ইয়ে করে কষ্ট করে যেমনি বা যেভাবে সুন্দর হয়, টাকা পয়সা থাক বা না থাক আমরা এমন কোনো ইয়ে করছি না, তাইলে অনেক কষ্ট করে আমরা এই জায়গাতে নেওয়া হয়েছি। তারপরে তার বাবাও আছিল, তার বাবাও সবকিছু করছে দৌড়াদৌড়ি যে সময় যেটা পাচ্ছে, এবং ওই তার
সমস্ত মানে যেটুকু সবাই সাহায্য করছে, পাড়া প্রতিবেশীও যে সময় যেটা লাগছে সবাই সাহায্য করছে। কমনওয়েলথে রাজ্যের মেয়ে অস্মিতার সাফল্যে গর্বিত গোটা দেশ, বললেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, অস্মিতা রাজ্যে ফিরলে তাকে সংবর্ধনা দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে ক্রীড়া দপ্তর। বিলুনিয়ার প্রত্যন্ত জনপদ থেকে উঠে আসা অস্মিতার সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। এখন আজ আমি সত্যি গর্ববোধ করছি এবং গর্বান্বিত, কারণ আমাদের রাজ্যের মেয়ে, আমাদের স্পোর্টস স্কুলের মেয়ে আজ গোটা পৃথিবীতে, আজ কমনওয়েলথ দেশগুলো যেখানে সবাই প্রশংসিত করছে, এবং আমরা যারা ত্রিপুরা রাজ্যের ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ এবং আমি ক্রীড়ামন্ত্রী হিসাবে আমি অস্মিতাকে ধন্যবাদ জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছে। এবং আমরা আগামী দিন অস্মিতা আসলে পরবর্তী কার্যক্রম আমরা কি করব সেগুলো নিয়েও আলোচনা চলছে। প্রতিদিনের কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা এবং জয়ের প্রবল ইচ্ছাই অস্মিতাকে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে তুলে নিয়ে আসে। এসব সাফল্য তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং বিশ্বমানের খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলেন ত্রিপুরা কন্যা। বাবা গণেশ দে 2025 সালের ডিসেম্বরে মারা যান। সেই শোক সামলেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন অস্মিতা। পিতৃবিয়োগের বছর না ঘুরতেই গ্লাসগোয়ে কমনওয়েলথের আসর থেকে সোনা ছিনিয়ে আনলেন 23 বছরের মেয়ে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। স্বদেশী আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশের সমৃদ্ধ তাঁত ঐতিহ্য এবং লক্ষ লক্ষ তাঁত শিল্পীর অবদানকে সম্মান জানাতে সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে দ্বাদশ জাতীয় হস্ত তাঁত দিবস। 1905 সালের 7 আগস্ট বঙ্গভঙ্গের প্রতিবাদে বিদেশি পণ্য বয়কট এবং স্বদেশী পণ্য ব্যবহারের যে ঐতিহাসিক ডাক উঠেছিল, সেই স্মৃতিকে শ্রদ্ধা জানিয়েই 2015 সাল থেকে প্রতি বছর এই দিনটি জাতীয় হস্ত তাঁত দিবস হিসেবে পালিত হচ্ছে। একটি সুতো থেকে শুরু হয় স্বপ্ন বোনার গল্প, আর সেই গল্পগুলোই প্রতিদিন নতুন করে রচনা করছেন রাজ্যের হাজার হাজার তাঁত শিল্পী। তাদের দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নান্দনিক ও ঐতিহ্যবাহী হস্ত তাঁতের পোশাক। এই শিল্পকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রক এবং রাজ্য সরকারের হস্ত তাঁত, কারুশিল্প ও রেশম শিল্প দপ্তর ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা কৈলাস শহরের বিলাসপুর হ্যান্ডলুম ক্লাস্টারের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন 723 জন তাঁত শিল্পী। উৎপাদন সহকারী বাবুল চন্দ্র দাস জানালেন, প্রশিক্ষণ, আধুনিক নকশা, কাঁচা মাল সরবরাহ এবং বাজার সম্প্রসারণের সুযোগ শিল্পের বিকাশে নতুন গতি এনে দিয়েছে। তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের স্কিমের আমরা প্রপোজাল পাঠাই উইভার সার্ভিস সেন্টার এবং স্টেট গভর্নমেন্টের, এবং স্টেট গভর্নমেন্টে আমরা ইদানিং আমরা একটা ট্রেনিং পেয়েছি, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম 120 দিনের 20 জন উইভার্সের। তো আমরা এই তাঁতিদের প্রোডাক্ট ট্রেনিং করার অর্থ হচ্ছে যারা নিউ জেনারেশন আছে তারা যাতে আরও এটাকে ইমপ্রুভমেন্ট করতে পারে, তার জন্য আমরা নিউ জেনারেশনকে আমরা আনি। আমাদের কাছ থেকে বিলাসপুর তাঁত শিল্প সমবায় সমিতি থেকে সুতা তারা নিচ্ছে, নিয়ে তারা কাপড় বুনছে। আমরা তাদের যে কাপড় যে বুননের যে প্রোডাকশনটা আমরা এখানে রাখি, রেখে তাদেরকে আমরা ওজেস হিসাবে দেই, ওই মালটা আমরা পুরো সাথে জমা করি। এইভাবে আমরা তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং আমরা ভবিষ্যতে যে গ্লোবাল মার্কেটিং যেটা সেটাকে আমরা এই ইমপ্লিমেন্টিং হচ্ছে যাতে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়। এটার জন্য আমাদের মাননীয় ডাইরেক্টর মহোদয় অজিত শুক্ল দাস আপ্রাণ চেষ্টা করছেন। সরকারি সহায়তার ফলে তাঁত শিল্প আজ অনেক পরিবারের জীবিকাকে আরও শক্ত ভিত দিয়েছে। বিনামূল্যে প্রশিক্ষণ, সুতো সরবরাহ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুবিধা পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন তাঁত শিল্পীরা। কৈলাস শহরের বিলাসপুর গ্রামের তাঁত শিল্পী অনিতা সিনহা ও প্রভাবতী সিনহা জানান, এই পেশার মাধ্যমে তাদের আয় বেড়েছে, সংসারও স্বাবলম্বী হয়েছে। নিজেদের তৈরি পোশাক যেমন ব্যবহার করছেন, তেমনি বাজারেও বিক্রি করছেন। সরকারি সহযোগিতায় তারা সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। বিভিন্ন ধরনের কাপড় আমরা বাইন করি, গামছা, বেড কাভার, আমাদের মণিপুরি আছে পাসরা, আর ইনাফি যে কইটা উলনা বাঙালি ভাষায় আমরা কই ইনাফি, এটাও বাইন করি আমরা। তাঁত শিল্পে প্রধানমন্ত্রীর দাম দিতেছে, এই জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তাঁতের কাম করি, ওই পাসরা বানাই,
আসন বানায়, ইনাফি বানায়, গামছা বানায়, এগুলা বানাইয়া আমার অনেক উন্নতি হয়েছে। হস্ততাঁত শুধু একটি শিল্প নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ভিত্তি। যন্ত্রনির্ভর উৎপাদনের যুগেও হাতে বোনা প্রতিটি বস্ত্রে মিশে থাকে কারিগরের দক্ষতা, সৃজনশীলতা এবং পরিশ্রমের অনন্য ছাপ। সরকারি পৃষ্ঠপোষকতা ও তাঁতশিল্পীদের নিরলস প্রচেষ্টায় এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ঊনকোটি জেলার কৈলাসহর থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। ঐতিহ্যের সেই ধারাই আজও বয়ে চলেছে রাজ্যের নানান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে। অনুষ্ঠিত হয়ে গেল রাজ্যের ঐতিহ্যবাহী কের পুজো। খার্চি পুজোর 2 সপ্তাহ পর অনুষ্ঠিত এই পুজো রাজন্য আমল থেকেই রাজ্যের মানুষের মঙ্গল, শান্তি এবং প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী থেকে রক্ষার প্রার্থনায় পালিত হয়ে আসছে। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আয়োজিত পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। খার্চি পুজোর ঠিক 14 দিন পর পালিত এই পুজোর মূল উদ্দেশ্য রাজ্য ও রাজ্যবাসীর শান্তি, সমৃদ্ধি এবং অশুভ শক্তি, মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা কামনা। পঞ্চদশ শতাব্দীতে মাণিক্য রাজাদের আমলে কের পুজোর সূচনা হয়। 1949 সালে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরও তৎকালীন চুক্তি অনুযায়ী আজও এই পুজোর সমস্ত ব্যয়ভার বহন করে রাজ্য সরকার। উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন নির্ধারিত গণ্ডির মধ্যে প্রাচীন নিয়ম মেনে আজ সম্পন্ন হয় পূজার আনুষ্ঠানিকতা। প্রথা অনুযায়ী গণ্ডির বাইরে থেকেই পূজা প্রত্যক্ষ করেন ভক্তরা। পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, রাজ্য বিজেপির সভাপতি ও বিধায়ক অভিষেক দেবরায়, বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, কের পুজো মূলত বাস্তু পুজো। রাজ্যবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়। তিনি কের পুজো উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন। মেইন হচ্ছে এটা বাস্তু পূজা। বাস্তু পূজা উপলক্ষে কেয়ার মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া, এবং মেইন যে উদ্দেশ্য রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যই এই পুজো হয়ে আসছে। রাজ্য বিজেপির সভাপতি অভিষেক দেবরায় বলেন, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার প্রার্থনাই কের পুজোর মূল তাৎপর্য। এই ঐতিহ্য ত্রিপুরার সংস্কৃতি ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ। মূলত অশুভ শক্তি যেন বাড়ি ঘরে প্রবেশ না করতে পারে, তাহলে বাড়ির বাউন্ডারির পূজা মূলত এটা বাস্তু যে বিষয় আছে, বাস্তু দেবতা তারই পূজা। তো এখানে কোনো অশুভ শক্তি, কারোর জন্য কোনো অমঙ্গল না হয়, তার জন্য এই পূজা সাধারণত আমরা করে থাকি। বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা জানান, শুধু রাজনীতি নয়, রাজ্যের বিভিন্ন গ্রাম ও পাহাড়ি এলাকাতেও একই সঙ্গে কের পুজো অনুষ্ঠিত হচ্ছে। সর্বত্রই রাজ্যবাসীর মঙ্গল ও শান্তি কামনা করা হচ্ছে। বিশেষ করে আমাদের রাজন্য আমলে রাজবাড়ি বা নিজের যে বাসস্থান সেটাকে সুরক্ষিত করার জন্য, অশুভ শক্তির কাছ থেকে রক্ষা করার জন্য আমরা বিশেষ করে কের পূজা তথা আমরা বাংলাতে বাস্তু দেবতা যাকে আমরা বলি, এই বাস্তু দেবতার পূজা হয়। সেখানে প্রচলিত আমাদের গ্রাম পাহাড়েও, শুধু আগরতলা নয়, গ্রাম পাহাড়েও আজকের দিনে প্রত্যেকটা গ্রামের যারা আমাদের প্রবীণ নাগরিকরা, বরিষ্ঠ ব্যক্তিরা এই কের পূজা করে থাকে। কের পুজোর ইতিহাস, তাৎপর্য এবং প্রাচীন রীতিনীতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পূজার দায়িত্বে থাকা পুরোহিতরা। এটা রাজ আমলের পুজো। খার্চি পূজার শুক্লা অষ্টমীতে খার্চি পুজো শুরু হয় আষাঢ় মাসে, তারপর 7 দিন পর এই কের পূজাটা হয়। এই কের পুজো, খার্চি পুজো 14 দেবতা আর কের মহারাজাদের কুলদেবতার পুজো। এটা কালকে থেকে শুরু হয়েছে রাত্রে 10টায়, আজকে পুজো হবে বিকেলবেলা, ওখানে পুজো হবে বটগাছতলায়, কাল ভোর 5টায় ছেড়ে দেবে কের। কের পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরার রাজকীয় ঐতিহ্য, জনজাতি সংস্কৃতি এবং লোকবিশ্বাসের এক অনন্য নিদর্শন। যুগের পরিবর্তনের সঙ্গে অনেক কিছু বদলালেও শতাব্দী প্রাচীন এই উৎসব আজও একই নিষ্ঠা ও প্রথা মেনে পালন করা হচ্ছে। প্রণব শীলের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।
শ্রাবণের আকাশে যেমন মেঘের আনাগোনা, তেমনি বাংলার লোকজ সংস্কৃতিতেও বেজে ওঠে ভক্তি আর ঐতিহ্যের সুর। শ্রাবণ মাস জুড়ে দেবী মনসার আরাধনায় মুখর হয়ে ওঠে বাংলার জনপদ। সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্রসাগরের চারপারে আজও দেশভাগের স্মৃতিকে ধারণ করে বেঁচে আছে মনসা মঙ্গলের সেই প্রাচীন ঐতিহ্য, যা লোকবিশ্বাস, ইতিহাস ও উত্তরাধিকারের এক অনন্য দলিল। রুদ্রসাগরের জল যেন আজও বহু না বলা স্মৃতির ভাষা খোঁজে। ঢেউয়ের দোলায় ভেসে আসে হারিয়ে যাওয়া এক নদীর নাম তিতাস। দেশভাগের উত্তাল সময়ে সেই নদীর পাড় ছেড়ে জীবিকার সন্ধানে যারা এসেছিলেন এই জলভূমিতে, তারা সঙ্গে করে শুধু সংসার আনেননি, এনেছিলেন তাদের গান, বিশ্বাস আর লোকজ স্মৃতির অমূল্য ভাণ্ডার। শ্রাবণ এলেই সেই স্মৃতির দরজা খুলে যায়। শ্রাবণের সন্ধ্যায় দিনের আলো নিভে এলে রুদ্রসাগরের চারপাড়ের প্রতি ঘরে জ্বলে ওঠে ধূপ আর দীপ। তারপর ধীরে ধীরে ভেসে ওঠে পাঁচালির সুর। এই সুর কেবল দেবী মনসার বন্দনা নয়, এটি বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বাংলা ভাষাভাষী অঞ্চলের লোকবিশ্বাস, ইতিহাস আর সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অনন্ত মহাকাব্য। আমরা আজকে এই বই প্রায় 30-32 বছর ধরে আমরা এই বই পড়ছি। সন্ধ্যা হলে সবসময় আমরা সন্ধ্যা হলে শ্রাবণ মাস এলে কখন মানুষের সবাই আমাদেরকে ডাকে, কখন আমরা যাব এদের বাড়িতে ওদের বাড়িতে। আমাদের খুব আনন্দ হয়। তারপর আমাদের পাড়ার মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই বইটা পড়ি। আজকে 30 বছর ধরে আমরা বইটা পড়ছি। মনসা মঙ্গল বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মঙ্গল কাব্য। দেবী মনসার পূজা প্রতিষ্ঠার সংগ্রাম, চাঁদ সদাগরের অহংকার, লক্ষিন্দরের অকাল মৃত্যুর বেদনা, বেহুলার অবিচল প্রেম ও আত্মত্যাগের এই কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালির বিশ্বাস, সংগ্রাম ও মানবিকতার প্রতীক হয়ে আছে। মেঘনা, পদ্মা, তিতাসের জল ছেড়ে এলেও রুদ্রসাগরের চারপাড়ের জলজীবী সম্প্রদায়ের বর্তমান বাসিন্দারা এখনও ভুলে যাননি নদীর স্মৃতি। তাই এই জলেই তাঁরা খুঁজে নিয়েছেন আপন সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রজন্ম বদলেছে, ঘর বদলেছে, পাল্টেছে জীবিকার ধরন, কিন্তু শ্রাবণ মাস এলেই মনসা মঙ্গলের সুর যেন সবাইকে ফিরিয়ে নিয়ে যায় সেই ফেলে আসা জন্মভূমির কাছে, যেখানে স্মৃতি আর বিশ্বাস আজও সমানভাবে জীবন্ত। সেই দেশ বিভাগের পরে এই দেশে আসার পরে সেই মনসাকে নিয়েই আমরা, যেহেতু আমরা মৎস্যজীবী, জল এবং মৎস্যের সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত, সেটাকে আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমরা সবসময় আমরা এটাকেই ভরসা করে চলে থাকি। ভবিষ্যতে যাতে এটাকে কেন্দ্র করে আমাদের বাঁচার লড়াই চলছে। তারা যখন সে মাছ ধরতে যায়, মা মনসাকে স্মরণ করে, মা মনসাকে উদ্দেশ্য করে ভক্তি করে মাকে ডেকে তারা সেই রোজগারের জন্য সেই জলে তারা কর্ম করতে যায়। সেটাকে আমরা সেই আমাদের যে প্রাচীন সংস্কৃতি যে বা কৃষ্টি, সেটাকে বহন করার জন্যই আজকে আমরা মনসাকে নিয়ে, মা মনসাকে নিয়ে বৎসরান্তে মাসে, শ্রাবণ মাসে আসলেই আমরা মা মনসার বই নিয়ে বাড়ি বাড়ি যাই। বছরের এই সময়টায় আজও রুদ্রসাগরের চারপাড়ে গঠিত হয় মনসা মঙ্গল পুঁথি পাঠের একাধিক দল। অর্চনা দাস, রঞ্জিত দাস, রীনা দাস, কল্পনা দাসদের কণ্ঠে বেঁচে থাকে পরম্পরা আর উত্তরাধিকার। রাত গভীর হয়, কিন্তু থামে না তাদের পথ চলা। আজ এই উঠোন তো কাল ওই উঠোন। এক পরিবার থেকে অন্য পরিবারে পৌঁছে যায় পদ্মা পুরাণের বাণী। চলছে মনসা মঙ্গল পাঠ। গভীর রাত পর্যন্ত চলবে এই পাঁচালির সুর। এই সুরে মিশে আছে দেশভাগের দীর্ঘশ্বাস, তিতাসের স্মৃতি, রুদ্রসাগরের জল আর বহু মানুষের অনাবিল বিশ্বাস। সময় পাল্টেছে, তারপরও নবপ্রজন্মের ছেলেমেয়েরা
এখনও বুকে আগলে ধরে রেখেছে পূর্বপুরুষদের এই সংস্কৃতি। তাই বলা চলে রুদ্রসাগরের চারপারে মনসামঙ্গল শুধুমাত্র একটি ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, তা এই এলাকার সংস্কৃতিরও একটি বড় উদাহরণ। সিপাহীজলা জেলার মেলাঘর থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। সুস্থ সমাজের পাশাপাশি আত্মনির্ভর সমাজ গড়ে তোলার পথ প্রশস্ত করছে রাজ্যের নারীরা। গোমতী জেলার করবুক ব্লকের 14 এলাকার লক্ষ্মী ভান্ডার স্বনির্ভর দলের মহিলারা মশলা প্রক্রিয়াকরণ ও প্যাকেটজাত করে আত্মনির্ভরতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গোমতী জেলার করবুক ব্লকের 14 এলাকার লক্ষ্মী ভান্ডার স্বনির্ভর দলের মহিলারা। সম্পূর্ণ ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত উপায়ে জিরা, ধনিয়া, হলুদ সহ বিভিন্ন ধরনের মশলা গুঁড়ো করে প্যাকেটজাত করছেন এই দলের সদস্যরা। গুণগত মান বজায় রাখার কারণে ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তাদের এই পণ্য। করবুকের মতো প্রত্যন্ত এলাকার মহিলাদের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে এক নতুন দিশা দেখাচ্ছে। লক্ষ্মী ভান্ডার দলের এই সাফল্য রাজ্যের অন্যান্য স্বনির্ভর দলগুলোর কাছেও এখন আত্মনির্ভরতার এক বড় অনুপ্রেরণা। সরকার থেকে আমাদের অনেক হেল্প করেছে বা লোন দিয়েছে। লোনের পরে আমরা যে মশলা তৈরি করেছি অনেক উন্নতি পেয়েছি, অনেক কিছু মেলা করতে পারছি, অনেক বেচা কিনা করতে পারছি, অনেক উন্নতি হয়েছে। সরকার থেকে আমরা ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিংয়ের পরে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র করে এই মশলা তৈরি করেছি। আমি টিআরএলএম থেকে মশলার ট্রেনিং পাইয়া মশলা বানানো শুরু করছি। এখান থেকে আমরা অনেক উন্নত হয়েছি, দিদিরা সবাই মিলে স্বাবলম্বী হয়েছি। আমরা 2019-এ এসএসজি দল করছি। দল করার পরে আমরা মশলার মশলাকরণের জন্য একটা উদ্যোগ নিছি। উদ্যোগ নেওয়ার পরে আমরা ব্লক থেকে সাহায্য করছে। সাহায্য করার পরে আমরা লোন নিয়েছি। লোন নেওয়ার পরে ধীরে ধীরে বড় হয়েছি। বড় হওয়ার পরে মেলা করছি, যে কোনোখানে মেলা অ্যাটেন্ড করতে দেয়, মেলাতে অ্যাটেন্ড করি। এখন বাইরেও সেল করন যায়। অন্তত আমরা মান্থলি আমাদের মান্থলি 1 হইতে 1.5 লাখ টাকা বিক্রি হয়। করবুক ব্লকের বিডিও শুভ্রজিৎ পাল জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ, উৎপাদন ও বিপণনের সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে। ভারত সরকার এবং রাজ্য সরকারের যে একটা মূল লক্ষ্য আমাদের দিদিদের আত্মনির্ভর করা, তারই একটা উদাহরণ হিসাবে আমাদের করবুক আরডি ব্লকের মধ্যে লক্ষ্মী ভান্ডার এসএসজি একটি দৃষ্টান্ত করেছেন। ওনারা বিভিন্ন টাইপের মশলার প্রোডাক্টস বানান, যেটার মধ্যে জিরা, ধনিয়া এক্সেট্রা ইত্যাদির স্পাইসেস ওনারা প্রোডাক্টসগুলো বানান। ওনাদের যে প্রোডাক্টসগুলো লাস্ট গোমতী সরস ফেয়ারে ওনারা 3 লক্ষর মতো বিক্রি করেছেন। আর আগরতলা সরস ফেয়ারে অলমোস্ট অ্যারাউন্ড 6 লক্ষর মতো ওনারা বিক্রি করেছেন। করবুক ব্লকের 14 এলাকার লক্ষ্মী ভান্ডার স্বনির্ভর দলের মহিলাদের এই উদ্যোগ কেবল তাদের নিজেদের স্বাবলম্বী করে তোলেনি, বরং গোটা সমাজের কাছে এক অনুপ্রেরণা জুগিয়েছে। মেলাগুলোতে তাদের পণ্যের বিপুল বিক্রি প্রমাণ করে যে সঠিক প্রচেষ্টা ও গুণগত মান বজায় রাখলে গ্রামীণ স্তরের পণ্য বড় বাজারে স্থান করে নিতে পারে। সরকারি সহায়তা এবং নিজেদের কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে ত্রিপুরার এই নারীরা আজ প্রকৃত অর্থেই আত্মনির্ভর হয়ে উঠেছেন, যা আগামী দিনে রাজ্যের অন্যান্য স্বনির্ভর দলগুলোর সামনে এক উজ্জ্বল দিশারি হয়ে থাকবে। গোমতী জেলার করবুক মহকুমার এই 14 এলাকার মহিলারা স্বসহায়ক দলে যুক্ত হয়ে এখন তারা বিভিন্ন রকমারি মশলা তৈরি করে আজ হয়েছেন আত্মনির্ভর। তারা বিভিন্ন রান্নার হলুদ, মরিচ, জিরা সহ এই সকল জিনিসগুলির গুঁড়া মশলা করে গোমতী জেলার বিভিন্ন বাজারগুলিতে বিক্রি করছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে ভালো সাড়া পাচ্ছেন। তারা হয়েছেন এখন স্বাবলম্বী। গোমতী জেলার করবুক ব্লক থেকে টিআরএলএম-এর দ্বারা একটি ট্রেনিং নেওয়ার পরই তারা এই বিভিন্ন মশলা তৈরি করার কাজে লাগেন এবং তারা আর্থিকভাবে অনেকটাই লাভজনক হচ্ছে বলে জানিয়েছেন। গোমতী জেলার করবুক 14 এলাকা থেকে প্রসেনজিৎ দে, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।
কৃষকের সমৃদ্ধি দেশের সমৃদ্ধির অন্যতম ভিত্তি। 2019 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুফল পাচ্ছেন 59 জেলার কৃষকরাও। আর্থিক সহায়তার ফলে কৃষিকাজে নতুন উদ্যম নিয়ে এগিয়ে চলেছেন তারা। বর্তমানে দেশের 9,49,00,000 কৃষক পিএম কিষাণ প্রকল্পে বছরে 3 কিস্তিতে মোট 6,000 টাকা অর্থরাশি সরাসরি পাচ্ছেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। এতে করে তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে দারুণ সুবিধা এনে দিয়েছে। গত জুন মাস পর্যন্ত সুবিধাভোগী কৃষকরা 2,000 টাকা করে 23টি কিস্তির টাকা পেয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে 59 জেলার 14,769 জন অন্নদাতা কৃষকদের অ্যাকাউন্টে অর্থরাশি পাচ্ছেন, জানালেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের 59 জেলার উপ অধিকর্তা ডক্টর দেবাশিস পাল। লাস্ট 23তম যে ইনস্টলমেন্ট হয়েছে এটাতে আমাদের 59 জেলার 14,769 জন কৃষক ভাই বোনেরা উপকৃত হয়েছেন। প্রতি ইনস্টলমেন্টে 2,000 টাকা করে, বছরে 3টা ইনস্টলমেন্ট, মোট 6,000 টাকা ওনারা পান। 14,769 জন 23তম ইনস্টলমেন্টে পেয়েছেন। বাকি আরও কিছু আছে, ওনাদের আধার লিঙ্ক, জমির কাগজ এগুলো ঠিক করার পরে আরও বেড়ে যাবে আগামী ইনস্টলমেন্টে। কেন্দ্রীয় সরকারের মহতী কৃষক বান্ধব প্রকল্প পিএম কিষাণের মাধ্যমে 2,000 টাকা করে বছরে 6,000 টাকা পেয়ে দারুণ খুশি কৈলাসহরের সুবিধাভোগী কৃষক দীপঙ্কর ধর, কার্তিক দেববর্মা এবং সুরীন্দ্র নম। তারা বলেন এতে করে অর্থরাশি এবং সম্মান দুই পেয়ে খুশি। ভারতের প্রধানমন্ত্রী উনি কৃষক বান্ধব, প্লাস আমাদের কৃষকরা উনি যে সম্মান দিছে, টেকা বড় কথা নাই, উনি যে সম্মান দিছে, যেন কৃষকরাই অন্নদাতা, কৃষকরাই মানে দেশের মেরুদণ্ড, এটাই ভারতের প্রধানমন্ত্রীর অশেষ ধন্যবাদ। আমি একজন কৃষক, আমি যে প্রধানমন্ত্রী যে বছরে 6,000 করে যে দেয় এটা আমি পাই, তার এই টাকা দিয়ে আমি আমার ক্ষেতের জন্য সার এবং বিভিন্ন উন্নয়ন করার জন্য সেটা আমি প্রয়োগ করি। পিএম কিষাণ যে আমরা পাই, এটা পাওয়ায় আমরা খুব খাস দেওয়ায় আমরা প্রধানমন্ত্রী দেন, এটা খুব ধন্যবাদ। কবি বলেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশের সেজে মুক্তিকামী, দেশের সেজে আশা। স্বাধীন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের কৃষির উন্নতি এবং কৃষকদের কল্যাণে গৃহীত সরকারি কর্মধারার সুফল পাওয়ায় দেশ বিকশিত ভারতের দিকে আগুয়ান, তা বলা যেতেই পারে। 59 জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। সময়ের স্রোতে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন ঘটনা, নতুন সম্ভাবনা, নতুন অর্জনের গল্প। সেই সব খবর নিয়ে আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।